ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো কি করে আমরা প্রশ্ন তৈরি করব। এর আগে প্রশ্ন নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের নিচে আমি কিন্তু বা আমার প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যেতে পারো, বা আমি আমার ডেসক্রিপশন বক্সের শেষে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, বা এই ভিডিওটা দেখলে কিন্তু সাফিসিয়েন্ট কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কি করে প্রশ্ন তৈরি করা যায়। সাধারণ বাক্য আমি তৈরি করছি, আমি বলছি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, আই এম আ নাইস পারসন, আমি হচ্ছে একটি ভালো ব্যক্তি। ওকে, তারা হচ্ছে খুবই ভালো ছেলে, দে আর গুড বয়েজ। ওকে, ইউ শুড রাইজ আর্লি, তোমার উচিত সকাল সকাল প্রত্যেকদিন ঘুম থেকে ওঠা। তাহলে এগুলো সবই হচ্ছে সাধারণ বাক্য। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এগুলো প্রত্যেকটা হচ্ছে সাধারণ বাক্য। সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে মূল ক্রিয়া। এইগুলো হচ্ছে সাধারণ বাক্য। তো সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট তৈরি করা কিন্তু খুবই সোজা, কিন্তু প্রশ্ন তৈরি করা একটু জটিল, একটু মাথা খাটাতে হবে তোমাকে প্রশ্ন তৈরি করতে। কিন্তু এই ভিডিওটা দেখলে আই গ্যারান্টিড, যদি আপনারা আপনাদের শিশুদেরকে শেখাচ্ছেন বা নিজেরা শিখছেন, নিজেরা বিগিনার হিসেবে শিখছেন, বা কোনো স্টুডেন্ট এই ক্লাসটা দেখছো, অবশ্যই তুমি বুঝতে পেরে যাবে কি করে প্রশ্ন তৈরি করা হয়। সো লেটস প্রসিড টু দ্য ক্লাস। চলো ক্লাসটাতে চলে যাই সরাসরি। কোশ্চেন, আমরা প্রথমেই বলে নিই যে বাক্যের যে ভাগগুলো, বাক্যকে সাধারণত 5টি অংশে ভাগ করা যায়। একটা হলো সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগেও বলেছি আবার বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সেখানে শেষে ফুল স্টপ থাকবে। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সেখানে প্রশ্নের শেষে কি থাকবে, জিজ্ঞাসার চিহ্ন থাকবে। তো আমরা এই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, কি করে প্রশ্ন তৈরি করব আমরা। তো প্রশ্নকে জেনারেলি 2টি অংশে ভাগ করা যায়। তোমাদের সুবিধার্থে যাতে করে সময়টা বাঁচানো যায় আমি বোর্ডে লিখে রেখেছি। তো প্রশ্নকে 2টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যাদের যে প্রশ্নের উত্তর হয় ইয়েস না হলে নো, তাদের বলা হয় ইয়েস নো কোশ্চেন। আমি যদি বলি যে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, তার উত্তর রাম শাম যদু হবে না, তার উত্তর হবে আইদার ইয়েস, হয় হ্যাঁ না হলে না। ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি, তাহলে হয় ইয়েস হবে না হলে নো, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি এখনো ভাত খাইনি। তো হয় ইয়েস হবে না হলে নো হবে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো এই ইয়েস নো কোশ্চেনগুলো কি করে শুরু হয়? তো এই ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। তাই ক্রিয়ার ভাগটা জানতে হবে। আমি সবসময় বলেছি যে যে কোনো জিনিস শিখতে গেলে সবসময় রুটে যাবে। রুটে পার্টস অফ স্পিচ হচ্ছে যে কোনো সেন্টেন্স ফরমেশন, যে কোনো ভোকাবুলারি, সমস্ত কিছু রুট হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, আমরা জানি যে নাম বোঝালে, যে শব্দের দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আর ভার্ব কাকে বলে? ভার্ব কথার অর্থ হলো ক্রিয়া, যে শব্দের দ্বারা কাজ করা বোঝায়, হওয়া বোঝায়, আছে বোঝায়, তাকে বলা হয় ভার্ব। তো এই ভার্বের 2টো ভাগ আছে। একটা হচ্ছে যে মূল ক্রিয়া, একটা হলো মূল ক্রিয়া বা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। সোজা করে বলি, আমি যদি বলি যে আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটা হলো সাধারণ বাক্য। প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে। এই ক্যানটা হলো সাহায্যকারী ক্রিয়া, আর দুটো হচ্ছে মূল ক্রিয়া। এটা হচ্ছে মূল ক্রিয়া, এই মূল ক্রিয়াটা, আর এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী। তাহলে এই সাহায্যকারী ক্রিয়াটা কি করেছে? মূল ক্রিয়াকে সাহায্য করেছে, তাই একে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, তাই বা অক্সিলারি ভার্ব। ওকে, এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে কিন্তু ইয়েস নো কোশ্চেন শুরু হয়। যখনই দেখবে যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, তখনই জানবে যে সেটা হচ্ছে যে কি কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আর একটা জিনিস বলে দিই সোজা করে, এখানে আরেক ধরনের প্রশ্নের কথা আমরা দেখছি, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এই ডাব্লিউএইচ কোশ্চেনও কিন্তু সাহায্যকারী ক্রিয়া থাকে, বুঝেছো? মানে প্রশ্ন সবসময় সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয়।
WH কোশ্চেন হলে প্রশ্নের আগে এই হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়াই, হাউ, হুজ, ওয়ের এই সমস্ত WH ওয়ার্ডগুলো থাকবে। তাহলে যে সমস্ত প্রশ্নে এই WH ওয়ার্ডগুলো থাকবে তাদেরকে বলা হয় WH কোশ্চেন, আর যাদের যে সমস্ত প্রশ্নগুলোতে এই WH ওয়ার্ডটা থাকবে না তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো ইয়েস নো কোশ্চেনটা শুরু হবে কি দিয়ে? ইয়েস নো কোশ্চেনটা শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। কি দিয়ে শুরু হবে? সাহায্যকারী ক্রিয়া দিয়ে, যাকে বলা হয় অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তো এই সাহায্যকারী ক্রিয়াটা কত ধরনের হয়? কি কি সাহায্যকারী ক্রিয়া থাকতে পারে? বি ভার্ব হতে পারে সাহায্যকারী ক্রিয়া। বি ভার্বের মধ্যে কি কি থাকতে পারে? কোনগুলো বি ভার্ব? যে শব্দগুলোর উৎপত্তি হচ্ছে বি, যে সাহায্যকারী ক্রিয়াগুলোর উৎপত্তি হচ্ছে বিই, বি, বি মানে হওয়া, তাদেরকে বলা হয় বি ভার্ব। যেমন এম, ইজ, আর এই সমস্তগুলো বি থেকে এসেছে। ওকে, এগুলো প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ আর ওয়্যার। ওকে, এম ইজ আর মানে হয়, আর ওয়াজ ওয়্যার মানে ছিল। এগুলো বি ভার্ব বলে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, কারণ এই সবগুলো এসেছে বি থেকে, এই জন্য এদের নাম হচ্ছে বি ভার্ব। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটা শুরু হতে পারে ডু ভার্ব দিয়ে। কি কি আছে ডু ভার্বগুলো? ডু কিংবা ডাজ কিংবা ডিড। এগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো, কেন এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এগুলো বেসিক ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো দরকারি, একেবারে মোস্ট নেসেসারি, ইটস আ ভাইটাল ইনফরমেশন। তাহলে ডু দিয়ে শুরু হতে পারে প্রশ্নটা, ডাজ দিয়ে শুরু হতে পারে, ডিড দিয়ে শুরু হতে পারে, এগুলো হচ্ছে ডু ভার্ব বলে এদেরকে। তাহলে সাহায্যকারী ক্রিয়া প্রথম ভাগটা হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ কিংবা ডিড। ডু, ডাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ডিডটা হলো পাস্ট টেন্সে। এটা কিন্তু লিখে রাখবে, নোট ডাউন করবে। আর হ্যাভ ভার্ব হতে পারে। হ্যাভ ভার্ব আরেক ধরনের সাহায্যকারী ক্রিয়া। হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল। আমি হ্যাভ, হ্যাজ দিয়ে কিন্তু আরো ভিডিও বানিয়েছি, ওকে, বা অ্যামিজার দিয়ে ভিডিও বানিয়েছি, যাদের লিংক আমি ডেসক্রিপশন বক্সের শেষে অবশ্যই দিয়ে রাখবো। এগুলো হচ্ছে যে বেসিক ইনফরমেশন, এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। শেখো, সিস্টেমেটিক্যালি শেখো। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, হ্যাভ ভার্ব বলে। আরেক ধরনের হচ্ছে যে মডাল অক্সিলারিজ। ওকে, মডাল অক্সিলারিজ গুলো কোনগুলো? মডাল অক্সিলারিজ শ্যাল, শুড, শ্যালের পাস্ট টেন্স শুড, উইল, উড, ক্যান, কুড, ক্যানের পাস্ট টেন্স কুড, মে পাস্ট টেন্স হচ্ছে মাইট, মাস্ট, এইগুলিকে বলা হয় মডাল অক্সিলারিজ। এগুলো মোড প্রকাশ করতে ব্যবহার করা হয়, এই জন্য এদের নাম হচ্ছে মডাল অক্সিলারিজ। যদিও মডাল অক্সিলারিজ নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি, বা আগামী দিনেও কিন্তু আমি অনেক ভিডিও বানাবো, কারণ মডাল অক্সিলারিজ দিয়ে, এই যে সাহায্যকারী ক্রিয়া দিয়ে কিন্তু প্রচুর বাক্য তৈরি করা যায়। এদেরকে আর তুমি কি করতে পারবে না? ইউ ক্যান নট নেগলেক্ট দেম, তুমি তাদেরকে নেগলেক্ট করতে পারবে না। তাহলে যদি ভার্বগুলো শুরু হয়, সেন্টেন্সটা শুরু হয় বি ভার্ব দিয়ে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কিংবা ডু ভার্ব দিয়ে, ডু, ডাজ, ডিড, কিংবা হ্যাভ ভার্ব দিয়ে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিংবা মডাল অক্সিলারিজ দিয়ে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলো দিয়ে যদি শুরু হয়, তখনই জানবে যে সেই প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যাদের উত্তর হবে হয় ইয়েস, না হলে নো। আরেক ধরনের প্রশ্নের কথা পাবো, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন কোনগুলো? যে প্রশ্নগুলো শুরুতে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? এদের উৎপত্তি কোথায়? এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, কিংবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, কিংবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে। তোমরা যদি প্রোনাউনের একটা ভাগ পড়ো, তখন সেখানে একটা পাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনের দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, তুমি কে। এখানে হুটা হচ্ছে কোনো নাউনের বদলে বসেছে, কোনো ব্যক্তির বদলে, তাই এটাকে বলা হচ্ছে নাউনের বদলে যে শব্দ বসে তাকে বলে প্রোনাউন। আর যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে, যে যদি দেখা যায় যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দিচ্ছে, ওকে, তাদের দোষ গুণ অবস্থা বর্ণনা করে দিচ্ছে, ডেসক্রিপটিভ ওয়ার্ড হিসেবে কাজ করছে, ডেসক্রাইবিং ওয়ার্ড হিসেবে কাজ করছে, তখন জানবে যে সেটা হচ্ছে
ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুজ ব্যাগ ইজ দিস, কার ব্যাগ এটা, হুজ ব্যাগ, তাহলে ব্যাগ মানে নাউন, নাউনের আগে রয়েছে হুজটা, হুজ মানে কার, প্রশ্ন তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্বেরও একটা ভাগ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি দেখো যে প্রশ্নটা ওয়াই দিয়ে শুরু হয়েছে, ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, ওকে, তাহলে কখন কোথায় কিভাবে কেন এইগুলো দিয়ে প্রশ্ন শুরু হয়েছে এবং সেগুলোর দ্বারা কারণ বোঝাচ্ছে, কিভাবে হচ্ছে কাজটা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, তখনই জানবে যে সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো বলে রাখলাম, এত জটিলে যাচ্ছি না আমি। যদি দেখো যে হু দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, হু মানে কে, হুইচ, হুইচ কথার অর্থ হলো কোনটি, ওকে, হু আর ইউ তুমি কে, হুইচ, হুইচ পেন ইজ ইয়োর্স কোনটা তোমার পেন, হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি, when have you come here তুমি এখানে কখন এসেছো, whom do you love তুমি কাকে ভালোবাসো, why are you so lazy তুমি এত অলস কেন, how will you reach there তুমি সেখানে কি করে পৌঁছাবে, whose sister are you কার বোন তুমি, where do you live তুমি কোথায় বাস করো। তাহলে দেখতে পাচ্ছি আমি যে সমস্ত প্রশ্নগুলো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন বলেছে, এই শব্দগুলোর শুরুতে ডাব্লিউএইচ রয়েছে, দেখছো একমাত্র হাউ দিতে ডাব্লিউএইচ নেই, এটা বলে ব্যতিক্রমী ডাব্লিউএইচ ওয়ার্ড। হাউ এর অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে, হাউ দিয়ে কি করে প্রশ্ন তৈরি করা হয়, বা এই প্রত্যেকটা হু দিয়ে কি করে প্রশ্ন তৈরি করা হয়, হুইচ দিয়ে কি করে প্রশ্ন তৈরি করা হয়, হোয়াট দিয়ে কি করে করা হয়, এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। এগুলো কিন্তু না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, বেসিক সেন্সটাকে ক্লিয়ার করবো। তাহলে যদি দেখি যে এগুলোর মধ্যে প্রশ্ন শুরু হয়েছে হু দিয়ে শুরু হয়েছে, হুইচ দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়েন দিয়ে শুরু হয়েছে, হুম দিয়ে শুরু হয়েছে, ওয়াই দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে, হুজ দিয়ে শুরু হয়েছে, হোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে জানবে যে এই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ কোশ্চেন। এই প্রশ্নের একটা নির্দিষ্ট কি আছে, উত্তর আছে। আমি যদি বলি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, তার উত্তর ইয়েস কিংবা নো হবে না, কি হবে, আই লিভ অ্যাট নদিয়া, আই লিভ ইন নদিয়া, ওকে, আই লিভ ইন কলকাতা, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট বসে প্রিপোজিশন হিসেবে। তাহলে এগুলো আমরা মুছে দিই, খুব সহজে কিন্তু প্রশ্ন তৈরি আমরা এগুলো করব। তাহলে প্রশ্ন আমরা দেখছি যে ইয়েস নো কোশ্চেন আমরা কি করে তৈরি করব, আর ডাব্লিউএইচ কোশ্চেনও কি করে তৈরি করব, খুব সহজে চলে আসে। বলে দিই যে ডাব্লিউএইচ কোশ্চেনও কিন্তু সাহায্যকারী ক্রিয়া থাকে, প্রশ্নটা সবসময় সাহায্যকারী ক্রিয়া দিয়েই শুরু হয়, কিন্তু যদি তার আগে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা না থাকে তখন তাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে, ওকে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে যদি না থাকে তখন তাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে, আর যদি এগুলোর মধ্যে থাকে তখন তাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন, আর যদি না থাকে তখন ইয়েস নো কোশ্চেন বলবো আমরা। এগুলো লেখা না, তোমাদের সুবিধার্থে বলছি, সোজা করে বোঝার চেষ্টা করো। ধরো আমি একটা ম্যান, তখন কি বলবো, আমি হই একজন ম্যান, আই অ্যাম আ ম্যান, আমি হই একজন মানুষ, ওকে। তাহলে তোমরা বলবে যে এই বাক্যটা কি বাক্য, তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে সাধারণ বাক্য, কি বাক্য, এটা হচ্ছে সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরুতে সাবজেক্ট রয়েছে, তারপরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, যদিও সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়া হিসেবে কাজ করেছে, প্রথমে সাবজেক্ট তারপরে সাহায্যকারী ক্রিয়া, শেষে ফুল স্টপ, মানে হচ্ছে সেটা হচ্ছে যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা হচ্ছে সাধারণ বাক্য। আশা রাখছি বুঝতে পারছো। তাহলে আই এম আ ম্যান, আমি হই একজন মানুষ, এটাকে যদি আমাকে করতে বলে আমি কি মানুষ, তখন কি করব, আমি কি মানুষ, এটা তো বলেছি আমি হই একজন মানুষ, সাধারণ বাক্য হয়ে গেছে, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, শেষে যা আছে তাই, শেষে ফুল স্টপ আছে, এটা সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এটাকে প্রশ্ন করলে কি করব, প্রশ্ন করার নিয়মটা হচ্ছে যে সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ক্রিয়া থাকে, দেখো অ্যামটা হচ্ছে রিভার,
তাহলে সেই সাহায্যকারী ক্রিয়াটা আগে চলে আসবে আর সাবজেক্টটা তার পরে চলে যাবে। এটাই হচ্ছে যে প্রশ্নের নিয়ম। যে কোনো প্রশ্ন WH কোশ্চেনে বলো আর ইয়েস নো কোশ্চেনে বলো, শুধু WH কোশ্চেন কাকে বলে, যে সমস্ত প্রশ্নগুলো শুরুতে এই WH ওয়ার্ডগুলো থাকে। তাহলে আই এম এটা সাধারণ বাক্য যদি হয়, প্রশ্নবোধক বাক্য কি হয়ে যাবে? এম আই আ ম্যান, আমি কি একজন মানুষ? এম আই আ ম্যান, আমি কি একজন মানুষ? শেষে কি হবে? ইন্টারভিউ সাইন বা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক। আশা রাখছি বুঝতে পেরেছো। আর একটা দেখা যাক, উদাহরণ দেখালে বুঝতে পারবে। দ্বিতীয় নম্বর আমি দেখাচ্ছি যে হি হ্যাজ ডান ইট, সেটা করেছে, সেটা করেছে। প্রথমে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তারপরে মূল ক্রিয়া রয়েছে। সাহায্যকারী ক্রিয়া কোনটা? যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো বললাম যে হ্যাভ ভার্ব। তারপরে ডু এর মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে ডু, ডিড, ডান। ওকে, এই সেন্টেন্স কি করে তৈরি করতে হয় তোমরা যদি না জানো, তাহলে আমার একটা টেন্সের ভিডিও তোমরা দেখতে পারো, যে ছকের মাধ্যমে টেন্স, প্লেলিস্টে যেতে পারো, ছকের মাধ্যমে টেন্স কি করে তৈরি করা যায় খুব সহজেই, বাচ্চাকে কি করে মনে রাখা যায় বা বিগিনার হিসেবে কি করে মনে রাখা যায়, তাহলে সেগুলো কিন্তু পেয়ে যাবে। তাহলে হি হ্যাজ ডান ইট, এটা যদি সাধারণ বাক্য হয় সে এটা করেছে। আমি যদি বলি যে সে কি এটা করেছে, এটা তো হলো সে এটা করেছে। আমার যদি বলা হয় যে সে কি এটা করেছে, সে কি এটা করেছে, যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র এখানে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া ছিল, হি হ্যাজ ছিল। ওকে, আমি কি করব? এটা রিভার্স হয়ে যাবে, পজিশনটা কি হয়ে যাবে? হ্যাজ হি হয়ে যাবে। হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে? হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে? হি হ্যাজটা কি হয়ে গেল? হ্যাজ হি হয়ে গেল। কিছুই হলো না, আশা রাখছি বুঝতে পারছো। তাহলে যখন দেখবো যে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, এই যে আয়ের পরে অ্যাম রয়েছে, হি এর পরে হিজ রয়েছে, তাহলে যদি দেখো যে এই সমস্ত সাহায্যকারী ক্রিয়াগুলোর মধ্যে একটা রয়েছে সাবজেক্টের পরে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অথবা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা মডাল অক্সিলারিজ। মডালগুলো কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই সাহায্যকারী ক্রিয়াগুলো রয়েছে, তখনই কিন্তু প্রশ্ন করার জন্য কি হয়ে যাবে? সাবজেক্টটা এই যে আই ক্যান, আমি পারি, আই ক্যান ডু ইট, আমি এটি পারি। আমাকে যদি বলা হয় আমি কি এটি পারি, তখনই আই ক্যানটা কি হয়ে যাবে? ক্যান আই হয়ে যাবে। ক্যান আই ডু ইট, আমি কি এটা পারি, আমি কি এটা করতে পারি। তাহলে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকলে প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়ার আগে চলে আসে, তারপর সাবজেক্ট চলে আসে। ওকে, আমরা কিন্তু তুমি লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে আমি কিন্তু এখানে একটা ভার্বের কথা বলিনি, সেটা হলো ডু ভার্ব। এখন দেখাবো ডু ভার্ব। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড এর ব্যবহার দেখো। তাহলে যে সাহায্যকারী ক্রিয়ার যে চারটা ভাগ রয়েছে, চার ধরনের সাহায্যকারী ক্রিয়া রয়েছে, আমি বললাম যে একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল অক্সিলারি কোনগুলো? মডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এগুলোর মধ্যে যদি একটা থাকে, তাহলে প্রশ্ন করার সময় আমরা কি করব? প্রশ্ন করার সময় কি করব? সেইটা সাবজেক্টের আগে চলে যাবে। ধরো আই এম, আই এমটা এম আই হয়ে যাবে। আই হ্যাভ বা আই হ্যাড বা হি হ্যাজ থাকলে হ্যাজ হি হয়ে যাবে প্রশ্ন করার ক্ষেত্রে। যদি আই শুড থাকে, প্রশ্ন করার ক্ষেত্রে শুড আই হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে। আর এক ধরনের সাহায্যকারী ক্রিয়া রয়েছে, এই সাহায্যকারী ক্রিয়াগুলো কিন্তু কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্বগুলো বা হেল্পিং ভার্ব বলে এদেরকে। এই হেল্পিং ভার্বগুলো মূল ক্রিয়াকে সাহায্য করে, তাই এদেরকে হেল্পিং ভার্ব বলে। আর এক ধরনের ডু ভার্ব রয়েছে। এখন আমরা আলোচনা করব যে ডু, ডাজ, ডিড দিয়ে কখন প্রশ্ন তৈরি করা হয়। কখন ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। আমরা তো পেলাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড সাবজেক্টের পরে থাকলে প্রশ্ন তৈরি করার সময় সেইটা আগে চলে যাবে সাবজেক্টের আগে, শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। যে যেখানে থাকবে সে সেখানেই বসে থাকবে। কিন্তু
কখন ডু কিংবা ডাস কিংবা ডিড এই ডু ভার্ব দিয়ে প্রশ্ন আমরা তৈরি করব। আমরা কিছু ধরনের বাক্য লক্ষ্য করেছি। তোমরা যদি টেন্সকে লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পাবে যে দুই ধরনের টেন্স রয়েছে। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বর্তমানকালে যখন কোনো কাজ সাধারণভাবে হয় তখন তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তখন বাক্য তৈরি করার জন্য কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তখন সেক্ষেত্রে যে আমি ভাত খাই, তখন কি হবে? আই ইট রাইস। আমি ভাত খাই, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা হলো অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার এইটা এই যে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে যদি থাকতো যে সে ভাত খায় বা ছেলেটি ভাত খায়, রাম ভাত খায়, তাহলে যদি থাকতো যে রাম ভাত খায়, তখন রাম, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হচ্ছে, তখন এই সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্টে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি করে বুঝতে পারবো স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমি তো বলেছি যে ইংরেজিতে নাউন বা প্রোনাউন কি হতে পারে? নাম্বার হতে পারে বা পারসন হতে পারে। পারসন তো পারসন, আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, যদিও বাংলায় নামটা আলাদা। তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, এবং আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবকিছু হচ্ছে থার্ড পারসন। এখানে রামটা হচ্ছে আমি আমরার মধ্যেও নয়, ফার্স্ট পারসনও নয়, তুমি তোমরাও নয়, তাই রামটা হচ্ছে থার্ড পারসন। আর এটা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল, একবচন না বহুবচন? রামটা তোমরা বলবে স্যার একজন, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পর্দানো রয়েছে, তাই ভার্বের শেষে কি যোগ হবে? এস কিংবা ইএস যোগ হবে। তাহলে স্যার এস বা এ ইএস যে কোনো একটা দিয়ে দিলে কি হবে? আমি বলবো না, রাম ইটস রাইস, এখানে ইটের ক্ষেত্রে ইস যোগ হবে। ওকে। আর যদি বলি যে এটা দুটো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এদেরকে প্রশ্ন তৈরি করার সময় আমি কি করব? এদেরকে প্রশ্ন তৈরি করার সময় এখানে তো স্যার সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া নেই, আই ইট রয়েছে, সরাসরি মূল ক্রিয়া রয়েছে। তখন প্রশ্ন তৈরি করার জন্য আমি কার সাহায্য নেব? ডু কিংবা ডাজ কিংবা ডিড, এদের সাহায্য নেব। যখন সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া থাকবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে am is are was were have has had can could shall should এগুলো নেই, সরাসরি মূল ভার্ব রয়েছে, তাই প্রশ্ন তৈরি করার জন্য আমরা ডু কিংবা ডাজ কিংবা ডিড এর সাহায্য নেব। নির্ভর করছে কি দিয়ে প্রশ্ন শুরু হবে? এই মূল ভার্বটার উপরে। মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, এখানে ইট রয়েছে, ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট টেন্স হচ্ছে এট, থার্ড ফর্ম হচ্ছে ইটেন। এখানে ইটটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? ডু দিয়ে। আচ্ছা কি বুঝতে পারলে? তাহলে আই ইট মানে হচ্ছে ডু, সাহায্যকারী ক্রিয়া দিয়ে প্রশ্নটা শুরু হলো, কিন্তু ডামি ভার্ব বা ডু ভার্ব দিয়ে শুরু হলো প্রশ্নটা। ডু এরপর সাবজেক্ট, কে সাবজেক্ট রয়েছে? আই, ডু আই, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় ইট। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? হয়ে গেল প্রশ্ন। আচ্ছা কি বুঝতে পারলে? এরপরটা দেখেন, রাম ইটস রাইস, রাম ভাত খায়। তাহলে রাম যখন ভাত খায় তখন দেখো ভার্বের শেষে এস বা ইস যোগ রয়েছে এখানে, তাই সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া নেই, তাই প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? ডাজ দিয়ে। প্রশ্নটা এই সাবজেক্টের পরে ভার্বের পরে এস বা ইস যোগ রয়েছে, তাই প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? এখানের মধ্যে ডাজ দিয়ে শুরু হবে। তাহলে ডাজ রাম ইট রাইস, রাম কি ভাত খায়? আচ্ছা কি বুঝতে পারলে? তাহলে কখন ডু আর ডাজ দিয়ে প্রশ্ন শুরু হবে? যখন বাক্যটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস। যখন দেখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তখন ডু দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে, আর যদি ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকে, তাহলে প্রশ্ন শুরু হচ্ছে ডাজ দিয়ে। আশা করছি বুঝতে পারলে। এরপর প্রশ্নটা শুরু করব আমরা সিম্পল পাস্টে। আরেক ধরনের টেন্স রয়েছে যেখানে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া নেই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে কি করে বাক্য তৈরি করা হয়? সিম্পল পাস্ট, দেখো সিম্পল পাস্টে কি করে বাক্য তৈরি করা হয় বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, বা সেকেন্ড ফর্ম থাকে।
যেমন সেখানে হয়েছিল আমি ভাত খাই, আমাকে যদি বলে যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আই এট রাইস, তাহলে এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল, তাই এটাকে বলা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স তখন ব্যবহার করা হয়। গল্প লেখার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্সের বহুল প্রচলন রয়েছে, গল্প বা রিপোর্ট। সাবজেক্টের পরে মূল ভাবের পাস্ট ফর্ম রয়েছে, ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, আমি খেয়েছিলাম, ওখানে ছিল আমি খাই, এখানে হচ্ছে আমি খেয়েছিলাম। তাহলে আমাকে যদি প্রশ্ন তৈরি করতে দেওয়া হয় যে আমি কি খেয়েছিলাম ভাত, তাহলে কি করব? সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া নেই, সরাসরি মূল ক্রিয়া রয়েছে, তাহলে মূল ক্রিয়াটা কিন্তু এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাই প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? প্রশ্নটা শুরু হবে ডিড দিয়ে, প্রশ্নটা শুরু হবে ডিড দিয়ে। এরপরে কিন্তু প্রশ্নটা শুরু হলো ডিড দিয়ে, কারণ এখানে এট রয়েছে, ইটের পাস্ট টেন্স, সাবজেক্টের পরে অ্যাজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড কিছুই নেই, সাহায্যকারী ক্রিয়া নেই, তাই প্রশ্নটা ডিড দিয়ে শুরু হলো এখানে ভার্বটাকে লক্ষ্য করে। এরপরে সাবজেক্ট হবে ডিড আই, এরপরে কিন্তু সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, এটটা কোথা থেকে এসেছে? ইট থেকে এসেছে, কারণ ডিড যুক্ত ইট এই দুটো মিলেই তো হয়েছে পাস্ট টেন্স এট। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? ওকে, আর একটা দেখাই লাস্ট। আমার যদি দেওয়া থাকে যে হি ব্রোক, সে ভেঙেছে, মাই পেন, আমার কলমটা সে ভেঙেছিল। আমাকে যদি বলে যে সে কি আমার কলমটা ভেঙেছিল, প্রশ্ন তৈরি করলে কি করব আমি? সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া নেই, সরাসরি মূল ক্রিয়া রয়েছে, তাই মূল ক্রিয়াকে লক্ষ্য করব আমরা। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে রয়েছে? ব্রেকের পাস্ট টেন্স রয়েছে। আমি সবসময় বলেছি ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বেশি বেশি করে মুখস্থ করতে হবে, কোনো জিনিস মুখস্থ করার দরকার নেই। তাই ব্রেকের পাস্ট টেন্স হলো ব্রোক, তাই প্রশ্নটা শুরু হবে ডিড দিয়ে। ডিড হলো, এরপর সাবজেক্ট চলে আসবে ডিড হি। প্রশ্ন মানে হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট, কিন্তু এখানে ডু কিংবা ডাস কিংবা ডিড দিয়ে প্রশ্ন হবে যখন সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া থাকবে। ডিড হি, এরপরে কিন্তু ব্রোকটা কোথা থেকে এসেছে? তার প্রেজেন্ট ফর্ম কি? এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে সব সময়। ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন শুরু হলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ ডিড আর ব্রেক এই দুটো মিলেই হয়েছে ব্রোক, ব্রেকের পাস্ট টেন্স হয়ে গেছে। ডিড হি ব্রেক মাই পেন, সে কি আমার পেনটা ভেঙেছিল? তাহলে যদি ডু ডাস ডিড দিয়ে প্রশ্ন কিন্তু এইভাবে তৈরি করা হয়। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম আমি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।